হ্যালো অ্যাসপিরেন্টস, জ্ঞানের সোপান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি শিশির মণ্ডল। আমি গণিতের ক্লাস নেব তোমাদের নিয়মিত। তো আজ একটি অত্যধিক ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা শুরু করছি, অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই চ্যাপ্টারের মধ্যে কি আছে? এই চ্যাপ্টারটি যে কোনো প্রতিযোগী পরীক্ষার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। আমরা খুব সহজ পদ্ধতিতে এবং সহজভাবে শর্ট সময়ে কিভাবে নির্ণয় করব উত্তর তা শিখব। দেখো, তোমরা প্রয়োজনে নোট করবে এবং যদি গতি মন্থর হয় তোমরা ওখানে গতি বাড়িয়ে নেবে। তাহলে অনুপাত সমানুপাত বেসিক্যালি কি? আমি যদি লিখি এ ও বি দুটা রাশি ধর, তাহলে অনুপাত সমানুপাত হলো দুটা রাশির তুলনামূলক লঘিষ্ঠতম মান। তাই আমি এ আর বি এর অনুপাত বলছি 6:5, অর্থাৎ এ যদি 6 ইউনিট হয় বি 5 ইউনিট হবে। একইভাবে এইভাবে চলতে থাকবে। এ যদি 600 হয় তাহলে বি 500 হবে, এ 6000 হলে বি 5000 হবে, এ 6 লক্ষ হলে বি 5 লক্ষ হবে। এবার তাহলে তোমরা দেখো, এই জায়গাতে অনেক সময় ভুল হয়ে যায়। এ যদি 18 হয় তবে বি কত হবে? ঠিক একইভাবে তাহলে এ 18 6 এর কত গুণ? 3 গুণ। তাহলে ঠিক বি এইভাবে 3 গুণ হয়ে যাবে। তাহলে 5 এর 3 গুণ 15। এটাকেই অনুপাত করা হয়। আবার এটাকে যদি আমরা তোমরা লঘিষ্ঠ আকারে ভাঙো তাহলে দেখবে যে আবার 6:5 হয়। তাহলে অনুপাত সমানুপাত থেকে সাধারণত যে বিষয়গুলো পরীক্ষায় বারবার এসে থাকে সেগুলো হচ্ছে চতুর্থ সমানুপাতি, ফোর্থ প্রপোর্শন, মধ্য সমানুপাতি এবং তৃতীয় সমানুপাতি। তাহলে আমরা এই টার্মটা আজকে শিখবো এবং তারপর বিভিন্ন উদাহরণ নিয়ে তোমাদের সামনে আসছি। ভালো করে দেখো, তোমরা প্রয়োজনে নোট করে রাখবে। চতুর্থ সমানুপাতি কি? চতুর্থ সমানুপাতিতে সাধারণত তিনটা টার্ম বা তিনটা পদ দেওয়া থাকবে এবং একটা অ্যাবসেন্ট থাকবে, যেটা তোমার কাছে জানতে চাওয়া হবে। তিনটা টার্ম কি কি দেওয়া থাকবে আমি একটা সমাধান করে দেখাচ্ছি, পরে উদাহরণে আরো আমরা সলভ করব। ধরো 20, 28 ও 36, এটা তোমাদের উদাহরণে দেওয়া আছে। আমি অন্য উদাহরণ নিচ্ছি। ধরো 20, 28 ও 50। এই 20, 28, 50-এর তৃতীয় সমানুপাত, চতুর্থ সমানুপাতি কি হবে? এর ফোর্থ প্রপোর্শন। তাহলে দেখো কি হচ্ছে। তাহলে 20, 28, 50-এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হলে আমাদের চতুর্থ পজিশনে এক্স রাখতে হবে। তাহলে আমরা লিখছি 20, 28, 50, আর চতুর্থ পজিশনে আমরা এক্স নেব। আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, তাহলে আমরা সলভ করব। তাহলে দেখো, আমরা এখানে এক্স নিলাম, এটা আমি মিটিয়ে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে 20, 28, 50-এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করার সময় এটাকে একটা সমাধানে নিয়ে আসতে হবে, একটা সমীকরণে নিয়ে আসতে হবে। কি সমীকরণ? তাহলে 20/28, টেকনিক্যালি ফল্ট হচ্ছে, প্রথম করছি যেহেতু, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই দেখো 20/28 থেকে দেখতে থাকো তোমরা। তাহলে 20/28 ইকুয়াল টু 50/x। অর্থাৎ দেখো, এখানে তিনটা টার্ম দেওয়া ছিল 20, 28, 50, এবং আমরা চতুর্থ পজিশনে 4 নম্বর স্থানে এক্স কে লিখেছি। যদি তোমাদের তৃতীয় সমানুপাতি বলে তাহলে তৃতীয় পজিশনে এক্স লিখবে, মধ্য সমানুপাতি বললে মধ্যে এক্স লিখতে হবে এবং সেটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটা একটা সমীকরণ দাঁড়িয়েছে 20/28 ইকুয়াল টু 50/x। এটা থেকে আমরা এক্স এর ভ্যালু বার করব, সমাধান করে। কিভাবে বার করছি দেখো, আমরা জানি যে সমাধানের উপরে উপরে আর নিচে নিচে কাটাকাটি যায়, অথবা যে কোনো একটা ভগ্নাংশ উপর নিচে কাটতে পারবে। আমরা কাটছি, আমি যে 0 0 কেটে দিলাম বোথ সাইডে, 2 দিয়ে কাটছে, 2 1 2, 14 2 28। তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এক্স ইকুয়াল টু, সমাধান তোমরা সকলেই জানো, এক্স 1 কে এক্স, 5 কে 14 দিয়ে গুণ করলে 70। তাহলে এই 70 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 20, 28 ও 50-এর চতুর্থ সমানুপাতি 70। তোমরা দেখে রাখো, পরে উদাহরণে আবার পেয়ে যাবে। আমরা এবার আসবো তৃতীয় সমানুপাতিতে। তাহলে তৃতীয় সমানুপাতি দেখো, তৃতীয় সমানুপাতি কি? ঠিক আগের মতোই আমরা একটা
সমাধান নির্ণয়ের চেষ্টা করব, সমীকরণ সাজাবো। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে তোমাদের, এখানে তৃতীয় সমানুপাতি যখন বলবে তখন দুটা টার্ম দেওয়া থাকবে প্রশ্ন। কি কি দুটা টার্ম আমি একটা লিখে দিচ্ছি। ধরো 36 ও 48 বলা হবে যে 36 ও 48 এর তৃতীয় সমানুপাতি কত। তাহলে আমরা কি জানি, আমরা যখন সাজাবো দেখো 36, 48 এবং কি বলেছিলাম যে তৃতীয় সমানুপাতি, সেই জন্য তৃতীয় পজিশনে এক্স। তাহলে এখান থেকে একটা সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের। আমরা একটা বিষয় লক্ষ্য করবে, এর আগে 4টা টার্ম দেওয়া ছিল, সেই জন্য প্রথম দুটা এবং শেষ দুটা থেকে আমরা একটা সমাধান করেছিলাম। এখানে কিন্তু ওভারঅল 3টা টার্ম হচ্ছে, সেই জন্য তোমাদের করতে হবে কি, প্রথম দুটা টার্ম থেকে একটা সমীকরণ ভগ্নাংশ এবং শেষ দুটা টার্ম থেকে, অর্থাৎ এই 48টা দুইবার রিপিট হয়ে যাবে। কি করে রিপিট হচ্ছে দেখো, তাহলে 36/48 ইকুয়াল টু 48/x। তাহলে এখন এই এক্স এর মান নির্ণয় করতে পারলেই তোমার উত্তর বেরিয়ে যাবে। কাটাকাটি করো, এই 36কে কাটছি 12 দিয়ে, 3 12 36, তারপর 48। সমানের উপরে উপরে কাটতে পারো, 3 1 3, 3 16 48। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে, এক্স ইকুয়াল টু 416 64। এটাই হবে এর অ্যান্সার, অর্থাৎ 36 ও 48 এর তৃতীয় সমানুপাতি 64। তোমাদের জন্য উদাহরণ আমরা সেট করেছি, এরপরে উদাহরণ পেয়ে যাবে। এবার আমরা শিখব মধ্য সমানুপাতি। মধ্য বা মিডিল প্রপোর্শন যাকে বলা হয়। তাহলে মধ্য সমানুপাতি কি, ঠিক তৃতীয় সমানুপাতির মতোই এখানেও দুটা পদ বা দুটা টার্ম দেওয়া থাকবে এবং তোমাকে এক্স এর ভ্যালু নির্ণয় করতে হবে। এক্স বলতে যেটা অ্যাবসেন্ট থাকবে তোমাকে ধরে নিতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি মধ্য সমানুপাতির। প্রশ্ন থাকবে এরকম, 18 ও 50 এর মধ্য সমানুপাতি কত, এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে কি আমরা বলেছি, চতুর্থ সমানুপাতি বললে চতুর্থ পজিশনে এক্স, মধ্য সমানুপাতি বললে মধ্যে এক্স। এটা যেহেতু তৃতীয় সমানুপাতিতে তৃতীয় পজিশনে এক্স, এটা যেহেতু মধ্য বলছে, সেই জন্য আমরা মধ্যে এক্স লিখবো। করে মধ্যে এক্স লিখছি, দেখো আলাদা কালিতে দেখাচ্ছি মধ্যে এক্স কি করে লিখছি। তাহলে আমি এইখানে এক্স লিখি, অর্থাৎ এখন তোমাদের এই এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স এর মান নির্ণয় করতে পারলেই তোমার মধ্য সমানুপাতির মান যাবে। আগে আমরা সাজিয়ে নিই এবার। তাহলে দেখো, তাহলে কি, যেহেতু 3টা পদ বা 3টা টার্ম রয়েছে, সেই জন্য প্রথম দুটা থেকে একটা ভগ্নাংশ মিডল ইকুয়াল এবং শেষ দুটা থেকে একটা ভগ্নাংশ, অর্থাৎ এখানে এক্স এক্স রাশিটা দুবার রিপিট হচ্ছে। তাহলে এবার বজ্র গুণন করো। বজ্র গুণন নিয়ম কি, কোনাকুনি গুণ, এক্স কে এক্স দিয়ে গুণ করলে আমরা জানি এক্স স্কোয়ার ইকুয়াল টু 18 কে 50 দিয়ে গুণ করলে কি হবে, 900 হবে। তুমি ডাইরেক্ট 900 লিখতে পারো অথবা 18 × 50 লিখে দিতে পারো, আমি 900 লিখে দিতে পারো। তাহলে এই স্কোয়ারটাকে যখন তুমি সমানের এই পাশ থেকে ওপারে নিয়ে যাবে, তখন সেটা রুট ওভারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ রুট ওভারে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার 900। কি দেখা যাচ্ছে, রুট ওভার অর্থাৎ বর্গমূল। তাহলে 900 বর্গমূল আমরা জানি কত, আমরা 1 থেকে 30 পর্যন্ত বর্গ অন্তত মুখস্থ রাখবে। আমি পরে বলে দেবো কিভাবে মুখস্থ রাখতে হবে, এবং খুব সহজ পদ্ধতিতে 1 থেকে 100 সংখ্যা পর্যন্ত বর্গ মনে রাখার নিয়ম। তাহলে 18 থেকে 50 এর মধ্য সমানুপাতি কত, 30। এবার আমরা অনুপাত সমানুপাতের আরো বেসিক কনসেপ্ট দিচ্ছি, তারপরে ডাইরেক্ট উদাহরণে আসবো, তোমরা দেখতে থাকো। এবার অনুপাত সমানুপাতে কি 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 প্রশ্ন আসে পরীক্ষায় সেইগুলো দেখো। যে টার্মগুলো বারবার পরীক্ষায় আসতে থাকে এবং অত্যধিক ইম্পর্টেন্ট, সেই টার্মগুলো আমরা আলোচনা করি। ধরো এখানে আমি দুইজন ব্যক্তির নাম লিখছি, রাম, রহিম। রাম ও রহিমের বয়সের অনুপাত আমি ধরে নিলাম 6:5, অর্থাৎ রামের বয়স যদি 6 হয়, রহিমের বয়স 5। রামের বয়স 60 হলে 50, 600 হলো 500, 6000 হলে 5000, এইভাবে চলতে থাকবে। এখন ধরো একটা প্রশ্ন আছে, রাম ও রহিমের বয়সের অনুপাত 6:5 এবং তাদের মোট বয়সের সমষ্টি। তাহলে মোট বয়সের সমষ্টি ধরো দেওয়া আছে, করবে মোট বয়সের সমষ্টি ধরো দেওয়া আছে 63 বছর। তাহলে এখন বলা হচ্ছে যে রামের বয়স কত এবং রহিমের বয়স কত। দেখো এই টার্মগুলোই পরীক্ষায় বারবার আসে এবং অত্যধিক সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে আমরা সলভ করছি। তাহলে কি বলা হচ্ছে, দেখো রাম ও রহিমের বয়সের অনুপাত 6:5 এবং তাদের বয়সের সমষ্টি 66 বছর। তাহলে রাম ও রহিমের বয়স কত।
তাহলে একটা জিনিস মনে রাখবে, যদি সমষ্টি বলা হয় তাহলে সেই সংখ্যাটাকে অনুপাতের সমষ্টি দিয়ে ভাগ করবে, এটা যদি অন্তর বলা হয় অন্তর দিয়ে ভাগ করবে, এটা যদি ইন্ডিভিজুয়ালি কারো বয়স বলা হয় তাহলে সেই ব্যক্তির বয়স দিয়ে ভাগ করবে। এই যে দেখো, তাহলে আমরা ডাইরেক্ট রামের বয়স বার করছি। রামের বয়স কত? টোটাল বয়স কত? 66। দেখো, এই 66 হচ্ছে তাদের দুজনের মোট বয়স, সেই জন্য 66কে আমরা ভাগ করব কি দিয়ে? ওদের মোট অনুপাত দিয়ে ভাগ করব। তাহলে 6 আর 5 এর মোট অনুপাত 11, অর্থাৎ অনুপাতদ্বয়ের সমষ্টি। কিন্তু যার বয়স তুমি বার করবে তার নিজস্ব অনুপাত গুণ। তুমি কাকে বার করছো? রাম। তাহলে রামের অনুপাত কোনটা? 6, 6 দিয়ে গুণ। তাহলে এটাই হবে রামের বয়স। তাহলে 6 11 66, 6 6 36। তাহলে রামের বয়স 36 বছর। এবার শ্যামে চলে আসো, সরি শ্যাম বলছি, রহিম। তাহলে কি একই নিয়ম, 66কে তুমি ভাগ করো, 66কে ভাগ করবে 11 দিয়ে। 66কে 11 দিয়ে কেন ভাগ করছি? 66কে 11 দিয়ে এই কারণেই ভাগ করছি, 66 দুজনের বয়সের সমষ্টি, সেই জন্য দুইজনের বয়সের অনুপাতের সমষ্টি দিয়ে ভাগ করছি। যদি এরকম বলা থাকতো যে তাদের বয়সের অন্তর 66, তাহলে তাদের অনুপাতের অন্তর দিয়ে ভাগ করতাম। একই কনসেপ্ট, এই সিস্টেমে অসংখ্য অঙ্ক তোমরা সলভ করতে পারবে। তাহলে রহিমের বয়স, তাহলে এটা থিম, এটা বেসিক থিম। আমি কার বয়স বার করছি? রহিমের। তাহলে রহিমের নিজস্ব অনুপাত কোনটা? 5। তাহলে 5 দিয়ে গুণ করো, এই হয়ে যাবে রহিমের বয়স। 6 11 66, 5 6 30। তাহলে দেখো, তাহলে রাম আর রহিমের বয়স যথাক্রমে রামের বয়স 36 বছর এবং রহিমের বয়স 30 বছর। তোমরা দেখো অঙ্কটা ঠিক হয়েছে কিনা, এই দুটাকে যোগ করো 66 হয়ে যাবে। বলা হয়েছিল না যে তাদের বয়স, মোট বয়স 66 বছর, যেটা প্রশ্নে দেওয়া আছে। দেখো এই যে, এবার আমরা নেক্সট একটা দেখাচ্ছি। দেখো এখানে যদি এরকম বলা হয় যে, আমি এই জায়গায় সলভ করে দেখাচ্ছি একই প্যাটার্নে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি একই অনুপাত রাখছি, রাম ও রহিমের বয়সের অনুপাত 6:5 এবং তাদের বয়সের পার্থক্য, অর্থাৎ রাম আর রহিমের বয়সের পার্থক্য ধরো 10 বছর দিয়েছে। তখন কার বয়স কত হতো? তাহলে রাম ও রহিমের বয়সের পার্থক্য 10, তাহলে একইভাবে সলভ করো। তাহলে আমি এখন রামের বয়স বার করছি। আচ্ছা, আমাদের বলে দিই, এইটা বাদ। এখন আমি অন্য অন্য টাইপ দেখাচ্ছি। পার্থক্য, আমি অনুপাতটা সেম রেখেছি 6:5, আর প্রশ্নটাতে আমি এইটা অ্যাড করছি যে তাদের বয়সের পার্থক্য 10 বছর। তবে রামের বয়স কত এবং রহিমের বয়স কত? রামের বয়স বার করছি, এই যে 10কে ভাগ করব কি দিয়ে, এটা বুঝতে হবে। আমরা 66কে কি দিয়ে ভাগ করেছিলাম? 11 দিয়ে ভাগ করেছিলাম। কেন? কারণ 66 দুইজনের বয়সের সমষ্টি, সেই জন্য দুইজনের বয়সের অনুপাত দিয়ে ভাগ করেছিলাম। কিন্তু এখানে বলা হয়েছে যে দুইজনের বয়সের পার্থক্য 10 বছর, সেই জন্য তাদের দুইজনের অনুপাতের পার্থক্য দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 6 আর 5 এর অনুপাতের পার্থক্য কত? 1, তাহলে 1 দিয়ে ভাগ করব। এখানে তো সমষ্টি বলেনি, সমষ্টি বললে সমষ্টি দিয়ে ভাগ করতাম। কিন্তু যার বয়স বার করব তার নিজের অনুপাত, তাহলে রামের নিজের অনুপাত 6। তাহলে 1 দিয়ে কাটলে 10ই হবে, 1 দিয়ে ভাগ করা মানে সেই সংখ্যায়, তাহলে 6কে 10 দিয়ে ভাগ, 6কে 10 দিয়ে গুণ করলে 60। অর্থাৎ রামের বয়স এই ক্ষেত্রে হয়ে যাবে 60 বছর এবং রহিম এই ক্ষেত্রে হয়ে যাবে কত? 10/1। রহিমের নিজের অনুপাত কত? 5, 5 দিয়ে আমরা গুণ করছি, রহিমের বয়স হয়ে যাবে 50। এই দেখো, রামের বয়স 60 বছর, রহিমের বয়স 50 বছর, এদের বয়সের পার্থক্য কত? 10 বছর, মিলে গেল। আমরা আরেকটা নেক্সট টাইপ দেখিয়ে আমরা উদাহরণে ডাইরেক্ট আসবো। এবার দেখো, ধরো আমি দুজন ব্যক্তি এঁকে দিচ্ছি। এটা ধরো মুন্না, এটা মুন্নি। এই যে মুন্না আর মুন্নির বয়সের পার্থক্য, ধরো মুন্না আর মুন্নির বয়সের পার্থক্য হচ্ছে, সরি, মুন্না আর মুন্নির বয়সের অনুপাত হচ্ছে 6:11। তাহলে মুন্না আর মুন্নির বয়সের অনুপাত 6:11 এবং বলা হলো যে মুন্নির বয়স 44 বছর হলে, এটা মুন্নির বয়স যদি 44 হয়, এটা মুন্না, মুন্নির বয়স যদি 44 হয় তাহলে মুন্নার বয়স কত? দেখো, তাহলে এখানে আমরা মুন্নার বয়স বার করছি, তাহলে মুন্না কি হবে? মুন্নার বয়স হয়ে যাবে 44কে আমরা ভাগ করব কি দিয়ে? ভাগ করব এই দুটো অনুপাতের যোগফল দিয়ে, না বিয়োগফল না। 44টা কি তোমাকে বুঝতে হবে, 44টা এখানে কি? 44টা মুন্নির নিজস্ব বয়স অর্থাৎ মুন্নির ইন্ডিভিজুয়াল বয়স, সেই জন্য মুন্নির অনুপাত দিয়ে ভাগ করবো। মুন্নির অনুপাত কত? 11, 11 দিয়ে ভাগ করবো। এবার আমরা কাকে বার করছি? মুন্নাকে বার করছি। মুন্নার নিজের অনুপাত কত? 6, তাহলে 6 দিয়ে গুণ, তাহলে বেরিয়ে যাবে মুন্নার বয়স। পাচ্ছি 11 11, 11 44, তাহলে 4 6, অর্থাৎ
মুন্নির বয়স যদি 44 হয় তাহলে মুন্নার বয়স হয়ে যাবে 24 বছর। চলো এবার আমরা উদাহরণে আসছি, তোমরা ট্রাই করো, সলভ করছি। দেখো আমরা কিভাবে উদাহরণের অঙ্কগুলো করতে থাকবো, তোমরা দেখতে থাকো। যদি গতি কম থাকে তাহলে তোমরা দ্বিগুণ গতি বা 1.75 গতি করে বাড়িয়ে দিতে পারবে। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি, এই নিয়মগুলো আমি এক্ষুনি সলভ করালাম। তাহলে 15, 20 ও 36-এর চতুর্থ সমানুপাতি কত, ফোর্থ প্রপোর্শন। তাহলে আমি বলেছিলাম 15, 20, এবার আমরা একটু স্পিডে করব। 36, এখানে এক্স, এই যে এক্স চতুর্থ সমানুপাতি বলেছে সেই জন্য চতুর্থ পজিশনে এক্স। এটা থেকে একটা সমীকরণ তৈরি করো, 15/20 ইকুয়াল টু 36/এক্স। এখান থেকে এক্স এর ভ্যালু বার করো। তাহলে 5 দিয়ে কাটো, 3 × 5 = 15, 4 × 5 = 20। সমানের দুই পাশে উপরে উপরে কাটতে পারি আমরা জানি। 3 × 1 = 3, 3 × 12 = 36। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 4 × 12 = 48। এই आंसर। অর্থাৎ 15, 20 ও 36-এর চতুর্থ সমানুপাতি 48। নেক্সট প্রশ্নে আসছি আমরা। তাহলে এবার দেখো তৃতীয় সমানুপাতি 12 ও 18-এর তৃতীয় সমানুপাতি কি, 12, 18 বলেছিলাম তৃতীয় সমানুপাতি, সেই জন্য তৃতীয় পজিশনে এক্স। এখান থেকে একটা সমীকরণ তৈরি করো, কি হয়ে যাবে 12/18 ইকুয়াল টু 18/x। বিষয় লক্ষ্য করবে এখানে 4টা টার্ম ছিল না, সেই জন্য প্রথম দুটা থেকে একটা ভগ্নাংশ তৈরি করলাম এবং শেষ দুটা থেকে একটা ভগ্নাংশ তৈরি। এবার এটাকে সমাধান করে আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে। বার করছি, দেখো আমি 6 দিয়ে কাটছি, 6 × 2 = 12, 3 × 6 = 18। সমানের উপরে উপরে আমরা কাটতে পারি, 2 × 1 = 2, 9 × 2 = 18। তাহলে কি এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ বজ্র গুণ 3 × 9 = 27। তাহলে এটা। নেক্সট প্রশ্নে আসছি। এবার দেখো 18 ও 50-এর মধ্য সমানুপাতি কত, 18, 50। তাহলে এখানে আমরা কি করব, এই দেখো চতুর্থ সমানুপাতিতে চতুর্থ পজিশনে এক্স লিখছিলাম, মধ্য সমানুপাতি তৃতীয় সমানুপাতিতে তৃতীয় পজিশনে। এখানে যেহেতু মধ্য সমানুপাতি বলেছে সেই জন্য আমরা মধ্যে এক্স লিখবো। আমি অন্য কালি দিয়ে তোমাদের দেখাচ্ছি মধ্যে কিভাবে এক্স লিখবো। এখানে এক্স। তাহলে এখন 18x 50-কে নিয়ে একটা সমীকরণ তৈরি করতে হবে। কিভাবে সমীকরণ তৈরি করব, প্রথম দুটা থেকে একটা, শেষ দুটা থেকে একটা। 18/x ইকুয়াল টু x/50। তাহলে x², এটা যদিও তোমাদের উদাহরণে দেখা হয়েছিল। তাহলে 18 × 50 900। এবার তোমাদের বলা হয়েছে এটা x ইকুয়াল টু x²টা সমানের ওই পারে গেলে বর্গমূল হয়ে যায়। তাহলে 900-র বর্গমূল কত, অর্থাৎ 18 ও 50-এর মধ্য সমানুপাতি। নেক্সট প্রশ্নে আসছি আমরা, দেখতে থাকো। কি বলা হয়েছে, দুটি সংখ্যার অনুপাত 9:14। বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কি কি। খুবই সহজ অঙ্ক, দেখো জাস্ট কয়েক সেকেন্ডে আমরা করব। প্রথম সংখ্যা কিভাবে নির্ণয় করব, তাহলে দেখবে অনুপাত ছাড়া যে রাশিটা দেওয়া আছে তাকে তুমি ভাগ করবে। এই অঙ্কের সংক্ষিপ্ত নিয়ম আমি বলছি শোনো। তাহলে অনুপাত ছাড়া যে রাশিটা দেওয়া থাকবে, 55 দেওয়া আছে, 55কে ভাগ করবো। এখন তোমার কাছে টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে যে এই 55কে কি দিয়ে ভাগ করব, 9 আর 14-র সমষ্টি দিয়ে না। কারণ এটা কি 55কে এরকম বলেছে যে সংখ্যা দুটির সমষ্টি 55, বলেনি, এরকম বলেনি। বলেছে যে বৃহত্তম সংখ্যাটা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি। তাহলে আমরা অনুপাতেও ঠিক সেইভাবেই ভাগ করব। তাহলে বৃহত্তম সংখ্যা কি 14 আর ক্ষুদ্রতম সংখ্যা 9। তাহলে দেখো 9 থেকে 14 কত বেশি, 9 থেকে 14 5 বেশি। তাহলে আমরা 5 দিয়ে এখানে ভাগ করব। কারণ এখানে যেহেতু আসলে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি, অর্থাৎ এখানে অন্তরফল বোঝানো হচ্ছে। সেই জন্য আমরা 9 আর 14 অন্তরফল দিয়ে ভাগ করলাম। মনে রাখবে এই সংখ্যাটা যেটা রিপ্রেজেন্ট করবে ঠিক সেভাবেই ওই অনুপাতিক হারটা নিয়ে তোমাকে ভাগ করতে হবে। যদি সমষ্টি বলে তাহলে অনুপাতের সমষ্টি দিয়ে ভাগ করতে হবে, এখানে সমষ্টি বলেনি। তাহলে ইনটু, এবার কি প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যার ইন্ডিভিজুয়াল অনুপাত কোনটা, 9। তাহলে এটাকে 9 দিয়ে গুণ, দেখো 5 × 11 = 55, 9 × 11 = 99। এর आंसर। একটু দাঁড়াও, হ্যাঁ প্রথম সংখ্যা 99। এবার দ্বিতীয় সংখ্যা, সেকেন্ড নাম্বার। তাহলে একইভাবে 55কে 5 দিয়ে ভাগ করো, ইনটু দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, 14। তাহলে 14 দিয়ে গুণ করে দাও। তাহলে 5 × 11 = 55, আমরা আগেই কেটেছি। তাহলে 11 × 14। আচ্ছা 11 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করার আমি একটা নিয়ম বলে দিই। 14কে 11 দিয়ে গুণ করছি, তো তুমি 14কে লিখে দাও একটু স্পেস দিয়ে।
আর এই দুটা সংখ্যার সমষ্টি মিডিলে লিখলেই সেটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 11কে 14 দিয়ে গুণ করলে 154। অর্থাৎ আমরা মোটের উপর কি পেলাম, প্রথম সংখ্যাটা 99 এবং দ্বিতীয় সংখ্যাটা 154। তাহলে কোন অপশনটা? অপশন এ। নেক্সট প্রশ্নে আমরা আসছি। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে তিনজন ব্যক্তি দেওয়া আছে। তিনজন ব্যক্তি বলতে এবিসি। এবিসি এর আয়ের অনুপাত 2:9:11। বি এর আয় এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে সি এর আয় কত? ডাইরেক্ট আমরা অ্যান্সার বার করবো। সি এর আয়, সি এর আয় কি বলেছিলাম, যে অনুপাতের পদগুলো ছাড়া যে রাশিটা দেওয়া থাকবে তাকে তুমি ভাগ করো। 280 দেওয়া আছে, 280 কে কি দিয়ে ভাগ করবো? তোমার টার্গেট হচ্ছে 280 কে কি দিয়ে ভাগ করবে। 280 কে এরকম কিছু বলেছে যে এই তিনজনের সমষ্টি বলেনি। তাহলে যদি তিনজনের সমষ্টি বলতো তাহলে তিনজনের অনুপাতের সমষ্টি দিয়ে ভাগ করতো। তাহলে এরকম যেহেতু কিছু বলেনি, এটা কি বলেছে, বি এর আয় এর আয় অপেক্ষা 280 বেশি। তাহলে অনুপাতেও তুমি তাই দেখো যে বি এর আয় এ থেকে কত বেশি। অনুপাতে আমরা দেখছি, তাহলে এই যে অনুপাতে আমরা দেখছি এটা বি এর আয়, এটা এ এর আয়। বি এর আয় এর থেকে কত বেশি? 7 ইউনিট বেশি। আমাকে যেভাবে এখানে বলবে সেইভাবেই ভাগটা করতে হবে। তাহলে এই যে বলছে বি এর আয় এর আয় অপেক্ষা 280 টাকা বেশি, তাহলে অনুপাত আমরা কি পাচ্ছি, এই যে বি এর আয় 9 একক, এর আয় 2 একক, তাহলে এর আয় থেকে বি এর আয় 7 ইউনিট বেশি। তাহলে এটা 7 দিয়ে ভাগ করব ইনটু কার উপার্জন বার করতে বলেছে, সি এর আয়। তাহলে সি এর নিজস্ব অনুপাত কোনটা? সি এর নিজস্ব অনুপাত এই যে 11, 11 দিয়ে গুণ। তাহলে আমরা কাটছি, 4 7 28, শূন্য থেকে যাবে 4 11 44 শূন্য, অর্থাৎ সি এর আয় হবে 440 টাকা। অপশন কারেক্ট। নেক্সট প্রশ্নে আসছি আমরা। প্রশ্ন এবার তোমরা দেখো, এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি। এর একই টাইপ, সেম টাইপ করলাম। 15কে আমরা ভাগ করবো, কি দিয়ে ভাগ করবো? এখানে কি বলেছে, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি। তাহলে এখানে দেখে নাও যে বৃহত্তম অনুপাতটা ক্ষুদ্রতম অনুপাত থেকে কত বেশি? 1 বেশি, তাহলে 1 দিয়ে ভাগ করবো। কিন্তু কাকে চেয়েছে? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটার গুণফল চেয়েছে। তাহলে তোমরা চাইলে ইন্ডিভিজুয়ালি সংখ্যা বার করো। তাহলে প্রথম সংখ্যা, সেই জন্য প্রথম অনুপাত, এটা প্রথম সংখ্যা 4 15 60। দ্বিতীয় সংখ্যা বার করো, এটা ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার। তাহলে সেকেন্ড সংখ্যা কত? 15কে আমরা 1 দিয়ে ভাগ করবো। থিম সবসময় এক থাকবে। দ্বিতীয় সংখ্যা, সেই জন্য দ্বিতীয় অনুপাত দিয়ে গুণ করবো। দ্বিতীয় অনুপাত কোনটা? 5। তাহলে 5 দিয়ে গুণ করছি, 5 15 75। তাহলে দুটা সংখ্যা আমরা পেলাম, প্রথম সংখ্যা 60 আর দ্বিতীয় সংখ্যা 75। তাহলে 60 আর 75 গুণ করে নাও, তাহলে এটাই হয়ে যাবে রেজাল্ট। 5 6 30, শূন্য থাকলো 3, 45, শূন্য থেকে যাবে, তাহলে 4500। অ্যান্সার অপশন সি, রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে আমরা আসছি। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 8:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত? একইভাবে তোমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বার করে নাও। এটা ডাইরেক্ট করা যায়, ডাইরেক্ট আমি এখন করছি না, আমাদের ফার্স্ট সংখ্যাটা দেখাচ্ছি, কারণ এটা থিম দিয়ে তোমরা অন্য প্রশ্নও করতে পারো। ফার্স্ট সংখ্যা কি? আমরা 27কে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? 27 কি বলেছে? বলেছে যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা থেকে 27 বেশি। তাহলে অনুপাতে দেখো, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত অনুপাতে বেশি? 3 বেশি, এই জন্য 3 দিয়ে ভাগ করব। আমি প্রথম সংখ্যা বার করছি, সেই জন্য প্রথম অনুপাত গুণ 8 গুণ 3 9 27 72। তাহলে প্রথম সংখ্যা 72। দ্বিতীয় সংখ্যাতে আসি। দ্বিতীয় সংখ্যা কি? 27কে, থিম সবসময় এক থাকবে। 27কে 3 দিয়ে ভাগ করো। দ্বিতীয় অনুপাত কত? 5। দ্বিতীয় অনুপাত 5, তাহলে 5 দিয়ে গুণ করো। 3 9 27, আমরা কেটেছি আগে, বারবার আমরা ভাববো না। 5 9 45। তাহলে আমরা পেলাম প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা। কি বলেছে? আমাকে প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা এরকম কোনো কিছু জিজ্ঞাসা করা হয়নি, বলেছে সংখ্যা দুটির যোগফল। তাহলে এই সংখ্যা দুটো যোগ করে নাও, 2 5 7। আমি আর একটা সহজ পদ্ধতি বলে দিই সময় তোমাদের সেভ করার জন্য। এই যে আমি এককের অঙ্ক 2 আর 5 যোগ করে দেখলাম যে 7, 7 একটাই অপশনে আছে, তাহলে আমি বাকি আর করতে যাব কেন? এখানেও তো আমার 2 সেকেন্ড সময় নষ্ট হবে। কারণ দেখো এখানে 7 অপশন, তোমরা যদি দেখাও তাহলে একটাই অপশন আছে যার শেষ অঙ্ক 7, তাহলে আর দরকার নেই, এটা দরকার নেই। এখানে তোমার 4 সেকেন্ড সময় সেভ হয়ে যাবে। নেক্সট প্রশ্নে আসছি। তাহলে 117 হবে কনফার্ম। তাহলে ইউনিট ডিজিট দিয়েও অসংখ্য অঙ্ক করা যায়, আমরা পরে আলোচনা করবো ইউনিট ডিজিট দিয়ে কিভাবে ফার্স্ট সুপার ফাস্ট অঙ্ক করবে। চলো নেক্সট অঙ্কে আসছি। এখানে দেখো 950 টাকা এবিসি এর মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করা হলো, সি কত টাকা পাবে? এটা তো একেবারে ইজি। সি এর ডাইরেক্ট আমরা নির্ণয় করছি। সি কত টাকা? আমরা কি বলেছি যে অনুপাত ছাড়া যে রাশিটা দেওয়া থাকবে সেটাকে ভাগ করবো। 950কে ভাগ করবো। 950কে কি দিয়ে ভাগ করবো? 950কে আমরা ভাগ করবো। 950টা কি আগে দেখো, 950টা কি?
950টা তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে, অর্থাৎ তিনজনের কাছে মোট 950 টাকা থাকবে, তাহলে তিনজনের অনুপাতের সমষ্টি দিয়ে ভাগ করতে হবে, তিনজনের মোট অনুপাত দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি 5 আর 11 কত 16, 16 তিনে 18। তাহলে এবার কার টাকা চেয়েছে? সি এর টাকা চেয়েছে, তাহলে সি এর নিজস্ব অনুপাত 3, 3 দিয়ে গুণ করো। আচ্ছা, এখানে সি চেয়েছে সেই জন্য 3 দিয়ে গুণ করলাম। যদি বলতো যে বি কত টাকা পাবে, তাহলে 11 দিয়ে গুণ করতাম। হ্যাঁ, এইভাবে কাটো। আমরা কাটছি, দেখো কি দিয়ে কাটবে, আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, এটা কি কাটাকাটি যাবে? আমরা দেখে নিচ্ছি, কাটাকাটি যদি না যায় তাহলে বুঝতে পারবো। আমি 3 দিয়ে কাটছি, 3 6 18, 3 9। না, এটা কাটাকাটি যাচ্ছে না, সম্ভবত অঙ্কটা মিসপ্রিন্ট করা হয়েছে। আমি আরেকবার পড়ে নিচ্ছি। 950 টাকা এবিসি এর মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করা হলে সি কত পাবে? আচ্ছা, আমার একটু ভুল হচ্ছে, এটা 19 হবে, একটু দেখো। ভুল হয়, ভুল তো মানুষের থাকেই, ভুল দোষের সবটা নেই। আচ্ছা, আমরা এটা মেটাচ্ছি, দেখো তাহলে আমি, আচ্ছা প্রথম থেকে করি। তাহলে দেখো আমরা এবার কিভাবে সলভ করছি। তাহলে এখানে কি 950 বলা হয়েছে, 950টা তিনজনের মোট টাকা, তাহলে তিনজনের মোট অনুপাত দিয়ে ভাগ করো। তাহলে তিনজনের মোট অনুপাত কত? 11, 11 5 16, 16 3 19, 20 দিয়ে ভাগ। কার টাকা চেয়েছে? সি এর টাকা চেয়েছে, তাহলে সি এর নিজস্ব অনুপাত, সি এর নিজস্ব অনুপাত 3। যদি বি চাইতো তাহলে 11 দিয়ে গুণ করবো, এ চাইলে 5 দিয়ে গুণ করবো, এখানে সি চেয়েছে সেই জন্য 3 দিয়ে গুণ করবো। তাহলে 5 1995, আমরা জানি 0 থেকে যাবে 15, 150। এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, এই প্রশ্নটা দেখানোর আগে আমি একটা বিষয় আলোচনা করি, এটা একটু আলাদা টাইপ। যদি এখানে যুগ্ম অনুপাত দেওয়া থাকে, যুগ্ম অনুপাত, আমি একটা অন্য উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তারপরে তোমরা অটোমেটিক নিজেই অঙ্কটা পারবে। দেখো, ধরো এরকম বলা হয়েছে যে এ ইস্টুড বি ইকুয়াল টু ধরো 3:4, আর বি ইস্টুড সি ইকুয়াল টু ধরো 6:5, এরকম বলা হয়েছে। আর চাওয়া হয়েছে, তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে এ ইস্টুড বি, এ ইস্টুড বি ইস্টুড সি ইকুয়াল টু কত। তাহলে যখন যুগ্ম অনুপাত থাকবে, তোমাকে এটা প্রশ্ন থাকবে যে এ ইস্টুড বি ইকুয়াল টু 3:4 এবং এবং বি ইস্টুড সি ইকুয়াল টু 6:5 হলে এ ইস্টুড বি ইস্টুড সি ইকুয়াল টু কত। অর্থাৎ এই দুটা সেটের যুগ্ম অনুপাত থেকে আমাদের এখানে এবিসি নিয়ে আসতে হবে। বিষয় লক্ষ্য করবে, এখানে দেখো দুটা রাশিতে, এই যে এটা তো একটা সিরিজের প্রশ্ন, তাহলে এখানে বি আছে, আবার এখানে বি আছে। একটা সিরিজে তো বি দুটা মানুষ হতে পারে না, সেই জন্য বি এর ভ্যালুকে আমরা সেম করার চেষ্টা করব। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে বি একই ব্যক্তি, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। তাহলে এখানে দেখো, এখানে বি এর ভ্যালু কত? এখানে বি এর মান 4, দ্বিতীয় সিরিজে বি এর মান 6। অর্থাৎ প্রথম সিরিজে বলছে বি 4 আর দ্বিতীয় সিরিজে বলা হচ্ছে বি 6। তাহলে বি তো একজন, একটা ব্যক্তি, তাহলে বি তো দুই জায়গায় দুই রকম হতে পারে না। আমাদের টার্গেট হবে বি কে সমান করে নেওয়া। বি কে সমান করার উদ্দেশ্য কি? কারণ বি একই ব্যক্তি, তাহলে অর্থাৎ আমি 4 আর 6 কে সমান করে এমন একটা নির্দিষ্ট মান নিয়ে আসবো যেন দুটো দুই ক্ষেত্রেই মানটা সমান হয়। তাহলে 4 কে আর 6, এটা একটা সহজ পদ্ধতি আছে, 4 6 এর এলসিএম করতে পারো, 4 6 এর এলসিএম 12, অর্থাৎ 12 থেকে সেম হবে, 12 থেকে সেম হবে। তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে আমি আলাদা কালি দিয়ে দেখাচ্ছি, এটা হবে তোমাদের, দেখো। তাহলে এখানে আমি 12 করতে হলে কি করতে হবে? 4 কে 3 দিয়ে গুণ করলে 12 হবে, আর 5 6 কে কত দিয়ে গুণ করলে 12 হবে? 2 দিয়ে। তাহলে আমার উদ্দেশ্য থাকবে বি কে সমান করা। এবার বি কে সমান করতে গিয়ে এ সি যা হয়, তাহলে এবার আমি ফাইনালি লিখছি এ ইস্টুড বি ইস্টুড সি ইকুয়াল টু, এই যে 3 নিয়েছি, এই 3টা কিন্তু পুরো সিরিজকেই গুণ করতে হবে। তাহলে 3 কে 3 দিয়ে গুণ করলে 9 ইস্টুড 3 কে 4 দিয়ে গুণ করলে 12। অর্থাৎ আমরা ধীরে ধীরে পাচ্ছি এটা এ এর মান, বি এর মান। নেক্সট সিরিজে দেখো, দ্বিতীয় সিরিজে, তাহলে 6 কে 2 দিয়ে গুণ করলে 12, যেটা বি এর মান, আমি অলরেডি লিখে দিয়েছি আর লিখবো না। এবার আমি সি এর মানটা লিখবো। গুণটা সবাইকে করতে হবে, আমার উদ্দেশ্য থাকবে বি কে সমান করা, অর্থাৎ কমন পার্সনকে সমান করা, তারপরে যেটা হয় গুণ করে। তাহলে 5 দুগুণ 10, এটা হয়ে যাবে সি এর ভ্যালু। তাহলে এ ইস্টুড বি ইস্টুড সি এর অনুপাত 9:12:10। এবার যদি এটা কাটতে পারো তোমরা, কাটাকাটি যায় কাটবে, কিন্তু এমন সংখ্যা দিয়ে কাটবে যেন তিনটেই যায়। এখানে এরকম কোনো সংখ্যা নেই যে তিনটেই কাটছে, তাহলে এটা রেজাল্ট হবে। আচ্ছা, এটা একটা আলাদা প্রশ্ন। এবার এই অনুযায়ী আমরা এই প্রশ্নটা সলভ করব। আগে তোমাকে বার করতে হবে এবিসি এর যুগ্ম অনুপাত। এবিসি এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে এ ইস্টুড বি ইকুয়াল টু কত? 3:4, এবং বি ইস্টুড সি বলা হয়েছে 4:4।
এটা একেবারেই সহজ আছে, এখানে বি এর মান সমান করে দেওয়াই আছে, অর্থাৎ তোমাকে কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না, এটা গুণ করাই আছে। দেখো এখানে বি এর মান 4 আর এখানে বি এর মান 4, তো বি এর মান তো সমান আছে, সমান যেহেতু আছে তাহলে আমাদের আর সমান করার প্রয়োজন নেই। এখানে সমান ছিল না বলে সমান করছিলাম, এখানে বি সমান ছিল না সেই জন্য সমান করছিলাম, কারণ বি কে সমান করতে হবে, বি একই ব্যক্তি। এখানে বি একই ব্যক্তি কিন্তু বি এর মান একই আছে, সেই জন্য আর আমাদের কোনো কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না, অর্থাৎ অন দিয়ে গুণ করবো। অন দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে তাই থাকে, কোনো মান চেঞ্জ হয় আমরা জানি। তাহলে কি হয়ে যাবে, এ ইস্টুট বি ইস্টুট সি ইকুয়াল টু 3 ইস্টুট 4 4। অর্থাৎ অর্থাৎ মোটের উপর এখানেও অন দিয়ে গুণ করছি, এখানেও অন দিয়ে গুণ করছি, মানে যেহেতু সমান আছে সেই জন্য অন, দুই ক্ষেত্রে অন নিলেই হলো। তো 3 একে 3, 4 একে 4, এটা এ এর মান বি এর মান, আর এটাকে 4 দিয়ে গুণ করলে 1 কে 4 দিয়ে গুণ 4, তাহলে এর মান। তাহলে এই অনুযায়ী এবার এই টাকাটা আমাদের ভাগ করতে হবে, 2200 টাকা করবো। তাহলে এ ইস্টুট বি ইস্টুট সি, অর্থাৎ এই তিনজন ব্যক্তি টাকাটা কিভাবে পাবে, 3:4:4 এই অনুপাতে টাকাটা পাবে। আচ্ছা, এবার প্রশ্ন কি করা হয়েছে, বলা হয়েছে এমন অনুপাতে ভাগ করা হলে সি পাবে। তাহলে সি কত টাকা পাবে বলো, সুতরাং সি পাবে, তাহলে কি বলেছিলাম, অনুপাত ছাড়া যে রাশিটা দেওয়া থাকবে তাকে আমরা ভাগ করবো, রাশি 2200 টাকা। 2200 টাকা কি দিয়ে ভাগ করব, 2200 টাকা কি, 2200 টাকা তো ওদের তিনজনের মধ্যে ভাগ করা হচ্ছে, তিনজন ব্যক্তি আছে এখানে, তিনজনের মধ্যেই ভাগ করা হচ্ছে, তাহলে আসলে তিনজনের কাছে মোট 2200 টাকাই থাকবে, কারণ 2200 টাকা তিনজনের মধ্যে ভাগ করা হচ্ছে। তাহলে তিনজনের অনুপাতের সমষ্টি দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে কি, যেহেতু এটা তিনজনের মোট সমষ্টি টাকা, তিনজনের কাছে মোট টাকা 2200 থাকবে, সেই জন্য তিনজনের মোট অনুপাত দিয়ে ভাগ করতে হবে। কাটো, 4 4 8 3 11, অর্থাৎ 11 দিয়ে ভাগ করলাম। এটা হচ্ছে তোমার থিম, এই থিমটা অলওয়েজ চলতে থাকবে। এবার যেটা তোমার কাছে যেটা জানতে চাওয়া হবে সেটা দিয়ে গুণ, সি বলেছে তাহলে সি এর নিজের অনুপাত এটা, যদি বি বলতো তাহলে বি এর অনুপাত, এ বললে এ এর অনুপাত, তাহলে এখানে সি বলেছে তাহলে সি এর অনুপাত 4, 4 দিয়ে গুণ, কাটছি আমরা, 11 2 22, দুটা শূন্য থেকে যাবে, পরের লাইনে আসছে 4 2 8, দুটা শূন্য, তাহলে এখানে 800 হবে অপশন ডি। তাহলে এই প্রশ্নের আনসার হবে 800, অপশন ডি। নেক্সট প্রশ্নে আসছি, দেখো দেখতে থাকো। এখানে বলা হয়েছে দুইজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য 363 টাকা হলে দুজনের মোট সাপ্তাহিক, দেখো আর ইন্ডিভিজুয়ালি বলা হয়নি, মোট বলা হয়েছে, টোটাল। তাহলে বার করো, ফার্স্ট পার্সন বা প্রথম ব্যক্তি কত টাকা পাবে, 363 কে ভাগ করো, 363 কি দিয়ে ভাগ করবে, লক্ষ্য করো 363টা কি, তাদের কি মোট মূলধন না, 363 টাকা বলা হয়েছে তাদের মজুরির পার্থক্য, অর্থাৎ একজন আরেকজন থেকে এত টাকা কম বেশি পাচ্ছে, তাহলে এটা হচ্ছে দুইজনের মজুরির পার্থক্য, তাহলে ওদের দুইজনের অনুপাতের পার্থক্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 আর 7 পার্থক্য কত, 3, অর্থাৎ এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে তোমার থিম, থিমকে আমরা কি দিয়ে গুণ করব, ফার্স্ট পার্সন, সেই জন্য ফার্স্ট সংখ্যা কত, 4, কাটি, 3 দিয়ে কাটলে 1 2 1, 121কে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 484, 484 টাকা। তাহলে প্রথম জন পাবে 484 টাকা, দ্বিতীয় জন কত পাবে, দ্বিতীয় জন পাবে, থিমটা সবসময় এক থেকে যাবে, থিমটা কোনো চেঞ্জ হবে না, তাহলে দ্বিতীয় জন, তাহলে দ্বিতীয় ব্যক্তির অনুপাত 7 দিয়ে গুণ করছি আমরা, তাই হবে। আগে আমরা কেটেছি 121কে 7 দিয়ে গুণ করো, 7 7 2 14, 1 থাকলো, 7 8, 847। তাহলে প্রথম জন পাচ্ছে 484 টাকা আর দ্বিতীয় জন পাচ্ছে 847 টাকা। বলা হয়েছে দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত, তাহলে দুজনকে যোগ করে নাও, দুজনকে আমরা যোগ করলে কি হবে, 4 7 18, 1 থাকলো, 8 4 12, 1 থাকলো 3, 1 থাকলো, 8 4 12, 1 থাকলো 1331 টাকা। তাহলে দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত, 1331। 1331 কোথায় আছে, অপশন সি, তাহলে হয়ে যাবে অপশন সি। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন দেখো, 64 লিটার মিশ্রণ দুধ ও জলের অনুপাত 1:3 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত, একেবারেই সহজ, দুধ চেয়েছে অর্থাৎ দুধের পরিমাণ ডাইরেক্ট বার করো, দুধ। 64 আমরা জানি যে অনুপাত ছাড়া যে টার্মটা দেওয়া থাকবে, যে রাশিটা দেওয়া থাকবে সেটাকে ভাগ করবো, কি দিয়ে ভাগ করবো, 64, 64 কি 64 লিটার মিশ্রণ, অর্থাৎ দুধ আর জল মিলে 64 লিটার মিশ্রণ, মানে এর মধ্যেই দুধ আর জল এই অনুপাতে আছে, তাহলে দুধ জল মিলে 64 লিটার, তাহলে 64 লিটারকে আমরা কি দিয়ে ভাগ করবো, মোট দুধ জল দিয়ে ভাগ করবো, দুধ জলের মোট অনুপাত 3 আর 1 4, তাহলে 4 দিয়ে ভাগ করবো। এটা হচ্ছে থিম, এই থিমটা চলবে। কি চেয়েছে, দুধ, তাহলে দুধের নিজস্ব অনুপাত কোনটা, 1, 1 দিয়ে গুণ,
আচ্ছা, যদি জল চাওয়া হতো, এই প্রশ্নেই যদি বলতো যে জলের পরিমাণ কত, তাহলে কোনটা দিয়ে গুণ করতাম? এই জল, কারণ এই যে দেখো অনুপাতটা সবসময় যথাক্রমে কি রিপ্রেজেন্ট করে, দুধ জল, সেই জন্য 1:3, তাহলে দুধটা অন, জলটা 3। যদি জল দুধ বলতো তাহলে এটা জল হয়ে যেত। যেভাবে বলবে সেইভাবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করছি, 4 × 16 = 64, 16 × 16 লিটার, লিটার বলেছে। তাহলে মিশ্রণ দুধের পরিমাণ কত? 16 লিটার, অপশন এ। পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে। পরের প্রশ্নে বলা হয়েছে যে আচ্ছা দেখো, আমি ভাবছিলাম হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আরো সেট করা হয়েছে প্রশ্ন তোমাদের জন্য। আমরা 12 নম্বর প্রশ্নে আসছি। 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে, দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত? আচ্ছা, এটা একটা নতুন টাইপ। আমরা এই টাইপের আগে তোমাদের একটা ছোট্ট বিষয় বলে দিই, এই টাইপের সমস্ত অঙ্ক তোমরা পারবে। যদি কখনো বলা হয় যে দুজন ব্যক্তির সমষ্টি কোন একটা মান আর অন্তর কোন একটা মান, ধরো দুইজন ব্যক্তির সমষ্টি এক্স, আমি বলে দিলাম যে কোনো ব্যক্তি, আর দুজন ব্যক্তির বয়সের অন্তর ওয়াই, তাহলে কোন ব্যক্তি কত হবে? দেখো, যদি বলা হয় যে দুইজন ব্যক্তির সমষ্টি এক্স, ধরো রাম আর শ্যামের বয়সের সমষ্টি এক্স এবং রাম ও শ্যামের বয়সের অন্তর ওয়াই, তাহলে দুজনের বয়স হবে, বড় ব্যক্তির বয়স, যে বয়সে বড় থাকবে তার বয়স হবে দুটা সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ, এটা হয়ে যাবে বড় মানটা। ছোট মানটা কোন কি হবে? ছোট মানটা হবে দুটা সংখ্যার অন্তরফলকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ x মাইনাস ওয়াই। x মাইনাস ওয়াই হতে পারে, y মাইনাস এক্স হতে পারে, অর্থাৎ অন্তরফল। অন্তরফল কখনো মাইনাস রিপ্রেজেন্ট করে না, জানো, পার্থক্য, গ্যাপটা। তাহলে ছোট পার্টটা এটা হয়। অর্থাৎ এরকম যদি কখনো প্রশ্ন থাকে যে দুইজনের সমষ্টি এবং তাদের পার্থক্য, তাহলে সংখ্যা দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টাকে পাবে, সংখ্যা দুটার দিয়ে অন্তরফলকে 2 দিয়ে ভাগ করলে ছোটটা পাবে। তাহলে দুটি সংখ্যার সমষ্টি কত? 36 আর পার্থক্য 6। তাহলে আগে আমাদের সংখ্যা দুটো বার করতে হবে। দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত? আমি বড় সংখ্যা বার করছি। বড় সংখ্যা কি? বড় সংখ্যা হবে সংখ্যা দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 36 আর 6 যোগ করলে 42, 42 কে 2 দিয়ে ভাগ করলে 21, তাহলে বড় সংখ্যাটা 21। ছোট সংখ্যাটা কি হবে দেখো, ছোট সংখ্যা হবে সংখ্যা দুটির অন্তরফলকে 2 দিয়ে ভাগ, তাহলে 36 আর 6 এর অন্তরফল 30, অর্থাৎ বিয়োগফল, 30 কে 2 দিয়ে ভাগ করো 15, অর্থাৎ বড় সংখ্যাটা 21 এবং ছোট সংখ্যাটা 15। এখন যদি বলা হয়েছে সংখ্যা দুটির অনুপাত, তাহলে বড় আর ছোট সংখ্যার অনুপাত 21:15, কাটাকাটি করো, 3 দিয়ে কাটছি, 3 7 21 আছে 15, কত? 7:5। আচ্ছা, এখানে দেখো, এখানে 7:5 ও রয়েছে অপশনে এবং রয়েছে 5:7, তাহলে কোনটা নেবে? এখানে যেহেতু উল্লেখ করা হয়নি সংখ্যা দুটির অনুপাত কত, এক্সাক্ট অ্যান্সার বলতে হলে তাহলে প্রশ্নে উল্লেখ করতে হতো যে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত, বা ছোট ও বড় সংখ্যার অনুপাত কত। যেহেতু এরকম কিছু বলেনি, আমরা যদি বড় ও ছোট সংখ্যার অনুপাত করি তাহলে 7:5 হবে, আর যদি ছোট ও বড় সংখ্যার অনুপাত করি, প্রথমে যদি ছোটটাকে রাখি তখন অনুপাতটা 5:7 হবে। তাহলে এখানে তো আমাদের প্রশ্নে সেরকম কোনো কিছু উল্লেখ করা নেই যে বড় ছোট না ছোট বড়, তাহলে এই দুটো অ্যান্সারকে আমরা বলছি। যদি বলে যে, যদি এরকম হয় তোমরা লিখে রাখবে যে ছোট ও বড় সংখ্যার অনুপাত এটা, মানে আগে ছোটটা তারপরে বড়টা। আর এটা অ্যান্সার কখন হবে? আগে বড়টা এবং তারপরে ছোটটা। প্রশ্নে যেহেতু এরকম কোনো কিছু উল্লেখ করেনি, সেই জন্য আমি দুটাকে দাগিয়ে রাখলাম। যদি যদি বলে ছোট বড়র অনুপাত তাহলে এটা অ্যান্সার, যদি বলে বড় ও ছোটর অনুপাত তাহলে 7:5 অ্যান্সার। এটা থাকবে তোমাদের প্রশ্ন। তো এটাই তোমাদের শেষ প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মধ্যে শেয়ার করবে। আমি নিয়মিত প্রশ্ন দিতে থাকবো এবং আমি তোমাদের এই চ্যানেলে ম্যাথ ক্লাস নেব, এবং যে কোনো পরীক্ষার জন্য, কম্বাইন্ড পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আমরা সেই বিষয়ে আলোচনা করব। পরীক্ষা হলে কিভাবে সলভ করতে হবে দ্রুত সময়ের মধ্যে, সেই সব বিষয়ে আলোচনা করব। তো ধন্যবাদ, থাকো এবং চ্যানেলে নজর রাখো।